তো ওরকম একটা কাহিনী। আমার মনে আছে যে আমি যখন সব ওষুধ টষুধ ইউজ করা একদম বাদ দিয়ে দিলাম, ওয়ান ফাইন মর্নিং আমি এক্সপ্লোর করলাম যে আলহামদুলিল্লাহ যে আমার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসে। কিন্তু ওটাও আমি থ্রেটেন্ড অ্যাবর্শনের ভেতরে গেছি। ওই গল্পটা বললে আরেকটা ইমোশনাল জার্নি হবে, আমি স্কিপ করছি। বাট মনে আছে ফার্স্ট চাইল্ড এত বছর পরে, এবং গাইনোকোলজিস্ট, আমি খুব কাঁদছি যে আমি এই বাচ্চাটাও লুজ করছি। তখন আমাকে উনি মনে আছে যে মনিটরটা ঘুরিয়ে দেখো তোমার কি সুন্দর, মানে ওটাকে সুইমিং করছে, হ্যাঁ ও সাঁতার কাটছে, মানে ও বেঁচে আছে। তো এই বেঁচে আছে যে খবরটা আমার কাছে মনে হয় যে ওই সময় কত আর বয়স হবে, মানে এত খুশি মনে হয় অন্য কোনো কিছুতে হই নাই। তো আলহামদুলিল্লাহ এরপর আমার বড় মেয়েটার জন্ম হয়। আমার মেডিকেল মানে ওটাকে কী বল, ফাইনাল প্রফেশনাল এক্সামের জাস্ট হচ্ছে 5.5 মাস বাকি। ওকে, এর মধ্যে তো বুঝতে পারছেন পুরো মেসড আপ, আমার আইটেম পেন্ডিং, আমার অনেক কিছু, কারণ আমি অসুস্থ, আমি কিভাবে এগুলোকে কন্টিনিউ করবো। অ্যান্ড দেন আমি প্রিন্সিপালের কাছে একটা অ্যাপ্লিকেশনও করলাম যে আমার অনেকগুলো জিনিস আছে, বাট অ্যাজ আ মাদার আমাকে একটু আমি মানে এটাকে আমি দিতে চাই পরীক্ষাটা। এখানে একটা জিনিস না বললেই না, আমার এই গল্পটা শুনে অনেকের কাছে মনে হতে পারে যে আমি একটা 6 মাসের বাচ্চা, তখন আমাদের পারিবারিক একটা ডিসিশন হলো কিভাবে ওকে হোস্টেলে রাখবো। তো সবাই, আমার শাশুড়ি বললেন ওকে আমি পালবো, কুশল পালবে, তুমি জাস্ট শেষ করে আসো, কারণ শেষ না করলে একবার ও তোমাকে চিনে গেলে আর ছাড়তে চাবে না, তখন তুমি ফেরত গিয়ে ক্যারিয়ারটা শেষ করতে পারবে না, পরে তুমি কিছু না করো। কিন্তু ওই সময় হয় কি যে আমি যখন ওকে ঢাকাতে রেখে 21 দিনের দিন চিটং মেডিকেলে ফেরত যাই, আমার সিজারিয়ান সেকশনের স্কার্ট তখনও একদম যেটাকে বলে, আমি নিজে ড্রেসিং করতাম, আমার এখনো মনে আছে। আমি ডায়াবেটিক ছিলাম, উন্ড হিল করতে চাইতো না। ডায়াবেটিকও ছিলেন? জি। তো আমার আমার মনে আছে পজিটিভ সলিউশন দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে এবং আমি ক্লাসে যাচ্ছি, অ্যান্ড দেন আমি অ্যাপ্লিকেশন করছি। এখানে না আমার একটা খুব ছেলে মানুষই কাজ করেছে, কারণ আমি অনেক মানুষকে দেখাতে চেতাম যে মানে একটা মেয়ে যদি খুব আর্লি বিয়ের ডিসিশন নেয় বা সেম এজ পার্টনার, মানে আমার কাছে মনে হতো যে আমি তো সব কিছু পারি দেখানোর জন্য উদ্গ্রীব ছিলাম যে আমি এটা পারবো। মানে অন্যদেরটা কি থাকে আমি ঠিক জানি না, মানে আমার মধ্যে একটা জিনিস কাজ করতো যে হারবো না। কিন্তু এই ডিসিশনটা আমার কাছে এখন যদি আমি ওই জায়গাটায় চিন্তা করি, আমি ডেফিনেটলি 2 ইয়ার 3 ইয়ার গ্যাপ নিতাম। কারণ হচ্ছে যে এটা মেক সেন্স করে না যে আমি কাকে দেখানোর জন্য এত ছিলাম। দেখানো ঠিক আমি বলবো না, মানে ওরা অনেকে আমার বিয়ে নিয়ে কোয়েশ্চেন করেছে, বাচ্চা হবার ডিসিশন নিয়ে কোয়েশ্চেন করেছে, কেন সমবয়সী ছেলেকে বিয়ে করেছি, এই যে বুলিংগুলো ছিল, তো আমি কোনো হাঁটতে চেতাম না। কিন্তু আমি এখন বুঝি যে নিজের উপর অনেক বেশি জুলুম হয়ে যায় যখন আপনি এদের বিরুদ্ধে জিততে চান। তো ওই জুলুমটা আমার উপর হয়েছে, কোনো দরকার ছিল না। একটু কমফোর্টেবলি যাওয়া যেত, 2 বছর পর বাচ্চাটাকে নিয়ে ফিরতে পারতাম। যাই হোক, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আল্লাহ ওয়াজ এক্সট্রিমলি মার্সিফুল। চিটং মেডিকেল ফেলের জন্য বিখ্যাত, সবাই ফেল করে। আমরা যদি 100% পরীক্ষা দিই, আমরা 57% হয়তো পাস করেছি, 43 ফেল, এরকম পার্সেন্টেজ হতো। তো আলহামদুলিল্লাহ আমি কখনো ফেল করিনি আমার মেডিকেল লাইফে। এবং আমি ফাইনাল প্রফও যখন দিয়েছি, সো আলহামদুলিল্লাহ ওটা আমি একবারে পাস করি। এটা পুরোটা আল্লাহর একটা মার্সি, বাট ইট কুড গো রং। এবং যদি রং হতো দেন হতো কি আমি অসম্ভব ডিপ্রেশনে পড়ে যেতাম। এবং একটা 21 দিনের বাচ্চাকে আপনি রেখে গেছেন, আমি মিল্ক সাপ্রেশনের ওষুধ খাচ্ছি, অ্যান্ড আমার 24টা ঘন্টা আমি একটা বাচ্চার কান্না শুনতে পাচ্ছি। সো এখন আমি যখন বিভিন্ন অ্যাড দেখি না যে খুবই যে মা সব কিছু করে দেখাবে, আমি জাস্ট এটা নিতে পারি না। আমার কাছে মনে হয় যে না, মানে অ্যাজ আ মাদার উই নিড রেস্ট, ইটস ওকে। আমাদের এই ন্যারেটিভটা কেন তৈরি হলো যে 6 মান্থস মানে সব আমার লাইফ থেকে চলে যায়, বা একটা বাচ্চার জন্য আমি 2 মান্থস ওয়েট করছি না, সব চলে যায়। এখন হয় কি, আমার লাইফটা দেখলে তো কেউ ওই জিনিসটা জানবে না, প্রত্যেকে মনে করবে উনি তো ক্যারিয়ার খুব ধরে রেখেছে। আই এম নট প্রাউড অফ ইট, অর আই এম নট প্রেসক্রাইবিং ইট টু এনিওয়ান। আমি কাউকে এই প্রেসক্রিপশনটা দেই না, বিকজ এন্ড অফ দ্য ডে এটা আপনার কাছ থেকে অনেক কিছু কেড়ে নেয়, যেটা আপনি অনেক পরে বুঝবেন, অনেক পরে। তাই লড়াইটা কিসের? আমরা যদি আরও কমফোর্টেবলি যেতে পারতাম, তাহলে তো পুরোটা সেকেন্ড আমি আমার বাচ্চার বেড়ে ওঠা দেখি নাই, আমি আমার বাচ্চার প্রথম হাঁটা দেখি নাই, আমার প্রথম বাচ্চার প্রথম হাসিও আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট লাইফে। কারণ এগুলো যে ভয়েড বুকের ভেতরে তৈরি করে, সেটা আসলে কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না, এই হতাশাটা। তার মানে এই না যে আমি ওয়ার্কিং মাদার হিসেবে ওই জিনিসটাকে আমি ছোট করছি। আমাদের কিন্তু অনেক বড় বড় রোল আছে সমাজে, ওটাও করতে হবে, কিন্তু আমরা জুলুমটা না করে ফেলি নিজের উপর। এক্স্যাক্টলি। আমি খুব মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, এবং আপনাকে বলেছিলাম যে আমি যখন শুরু করি যে আমি যত না ভালো উপস্থাপক, তার চেয়ে খুব ভালো একজন শ্রোতা। তবে এটা ঠিক যে আমাকে শোনাতে পারে তার কথাই আমি শুনি, এছাড়া আমি শুনি না।
আমি একটা প্রশ্ন বোধহয় করেই ফেলবো যে একটা জিনিস আমরা ইদানিং খুব লক্ষ্য করছি যে পরিবারের মধ্যে বাবা মায়ের সাথে সন্তানদের একটা দূরত্ব তৈরি হচ্ছে, এবং আপনি বোধহয় আপনার এই ব্লগিংয়ে বা আপনার যে ভিডিওগুলো আমরা দেখতে পাই সেখানে বহুবার এই বিষয়গুলো টাচ করেছেন। এটার কারণ কি মনে হয় আপনার কাছে, এই দূরত্বের কারণ কি জেনারেশন গ্যাপ বা অন্য কোনো কিছু কি আছে? আমার কাছে মনে হয় জেনারেশন গ্যাপটা কি আপনার আর আপনার বাবার সময় ছিল না, এটা তো একটা সব সময় ধরে ছিল। এখন আমার জিনিসটাকে সবসময় খুবই মাল্টিফ্যাক্টোরিয়াল লাগছে। আমাদের এই যে আমাদের সন্তান বড় করবার যে প্রক্রিয়াটা, এটা কি কেউ আমাদেরকে শেখায় যে এক্স্যাক্টলি কিভাবে এটা বলার কথা? না, ফ্যামিলি থেকে আমরা ইনহেরিট শিখি। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং আমার রাগী বাবা, এবং চান্স হচ্ছে ওই রাগের এক্সপ্রেশনে আমরা আমার বাচ্চার উপর করব। কিন্তু এখানে আমরা জাস্ট একটা শব্দ আমি জাস্ট যোগ করতে চেয়েছি যে জিনিসটাকে একটু কনসিয়াসলি করা যায় কিনা। কারণ আপনি যখন আপনার বাচ্চাকে গাধার বাচ্চা ডাকছেন, এটা কিন্তু আপনার জন্য র্যান্ডম একটা ওয়ার্ড, বাট এটা আপনার বাচ্চার জন্য একটা ট্যাগ, এবং এটা একটা সময় বিলিভ করা আই এম নট গুড এনাফ। একটা বাচ্চা হঠাৎ কেন বিশ্বাস করবে আমাকে দিয়ে কিছু হবে না, বিকজ ছোট ছোট গাধার বাচ্চা, গরু, ছাগল। সো আমি কিছু চাই নাই, আমি আসলে একটা পর্যায়ে শুধু চেয়েছি যে দেখেন আমার হাজব্যান্ড তো সাইকিয়াট্রিস্ট, এবং ও যখন লাইফস্প্রিং তৈরি করবে তখন আমি অলরেডি এমডি ইন ডার্মাটোলজি, এবং আমাদের দুজনেই আমরা তখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে পড়ি। ইট ওয়াজ নট লাইক যে ওর অ্যাজ আ ওয়াইফ আমি লাইফস্প্রিংকে সাপোর্ট করতে চাচ্ছি। তো তখন আমার ক্যাপাসিটিতে আমার কাছে মনে হলো, আমরা যখন সবাই বসে আলাপ করছিলাম, আমি, কুশল, ইয়াহিয়া, ডক্টর মুনমুন আমাদের সাথে শুরু থেকে আছেন, যে ওরা তো কাজ করবে পুরো মেন্টাল হেলথের পুরো জায়গাটাতে, কিছু জায়গা আমাদের রোল আছে কিনা যে আমরা প্রিভেনশন নিয়ে কথা বলতে পারি। যেমন আমরা অনেক ধরেন আমাকে দিয়ে কিছু হবে না, এটাই আমার ডিপ্রেশনের কারণ। তো এটার আমরা কি কিছু ছোট ছোট বাচ্চার বেড়ে ওঠার পরিবেশটাকে একটু সুন্দর করে দিতে পারি কিনা, যেটার এফেক্ট আমি এখন বুঝবো না, কিন্তু আমি যদি আমি বেঁচে থাকি 30 বছর তাহলে আমি দেখতে পাবো। তো ওই জায়গাটাতে আমার ব্যাপারটা ছিল যে আমি আপনাকে শুরুতে বলছি আমি নার্ভাস হয়ে যাচ্ছি আপনার ক্যামেরা দেখে। এটা একটা বড় কারণ, আমি সবসময় খুব স্পন্টেনিয়াস ভিডিও মেকিং করেছি। মানে ইট ওয়াজ নট লাইক আমি এক্স্যাক্টলি যা চিন্তা করি আমি সেটাই আমার ছোট ছোট ভিডিওগুলোতে বলি, কিন্তু আমি চিন্তা করলাম এই জায়গাটাতে নলেজ বেসড হতে হবে। তো আমি খুব সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম কিন্তু আমি এই প্যারেন্টিংয়ের উপর পড়াশোনাটা করলাম, এবং অ্যাট দ্য সেম টাইম ওই সময় এই রিলেটেড কোনো কন্টেন্ট বাজারে ছিল না। তাই হতে পারে যে একটা কনসিয়াসলি কন্টেন্ট মেকিংয়ে যখন আসবো তাহলে একটা ভ্যালু অ্যাড করে আসি। একটা হওয়া যায় যে আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যুক্ত, আমি খুব ভালো বলবো না, আমি ভালোই কবিতা আবৃত্তি করি। হয়তো চাইলে আরও অনেকগুলোর কথা আমি বলতেও চাই না, যেগুলো আমি হয়তো চাইলে করতে পারতাম, ইজি ছিল, কিন্তু আমি ওটার ভিতরে যাই নাই। আমার কাছে মনে হচ্ছে আমার একটা লিগ্যাসি তৈরি করতে হবে সামহাও আমাদের বা লাইফস্প্রিং থেকে। দেন আমি পজিটিভ প্যারেন্টিং নিয়ে কথা বলা শুরু করলাম, এবং এটার পেছনে একটা পার্সোনাল স্টোরি আছে। আসলে কি আমার মার বাইপোলার মুড ডিসঅর্ডার ছিল, তো আমরা খুব ডিসফাংশনাল একটা ফ্যামিলিতে বড় হয়েছি। ইট ওয়াজ এক্সট্রিমলি লাভিং আনডাউটেডলি, কিন্তু আপনার ফ্যামিলিতে যখন একজন মেন্টাল হেলথে সাফার করা মানুষ থাকেন তখন আমার মার কখনো রুটিন এলোমেলো হতো না, কেয়ার গিভিং এলোমেলো হতো না, এরকমও দিন গেছে। কখনো কখনো আমরা এমনও দেখেছি আমার মাকে আসলে বেঁধে রাখতে হয়েছে। তো ওরকম একটা জায়গাতে আমার এখন আই ওয়াজ ভেরি ব্লেসড যে আমি সত্যি কথা, আমি যখন চিটাগং মেডিকেলে চান্স পাই আমার কিন্তু সারা জীবন স্বপ্ন আমি ঢাকা মেডিকেলে পড়বো, বাট আই ওয়াজ সুপ্রিমলি হ্যাপি সামহাও যে আমি এই জায়গা থেকে বের হতে পারবো। ইট সাউন্ডস মানে ভেরি সেলফিশ। এবং আমার তখন একটা ছোট ভাইও, আমার চেয়ে 4 বছরের ছোট অনিন্দ। তো অনিন্দর জার্নিটার ব্যাপারটা কী ছিল, ও অসম্ভব রেসপন্সিবল একটা ছেলে, এবং হয়েছে কি অসম্ভব বুলিংয়ের ভেতর দিয়ে গেছে। যেমন আমার রেজাল্ট খুব ভালো হতো, ও হলো ধরেন 10-এ পাস করতো। তখন আমার মনে আছে যেহেতু আমার বাবা মা খুব ভোলা ভালা গোছের মানুষ, তখন গ্রেটার ফ্যামিলি একটা মিটিংয়ের মতো করে আমার মনে আছে আমার ভাইকে গাধা টাধা হাবি জাবি সবই বলা হতো। তো এটা করতে করতে আমি দেখেছি যে ওর লাইফে এই ছোট ছোট শব্দগুলো ওকে কীভাবে ইম্প্যাক্ট করেছে। আমি বহু রাত মনে করতে পারি যে ও ঘুম থেকে উঠে গিয়ে আমাকে জড়িয়ে ধরেছে, যে ও কিছু একটা দেখতে পায়, কিছু একটা মানে শুনতে পায়, এবং সব মানুষ, ও কখনো ভূত দেখতো না, ও মানুষ দেখতো, বুলি করা মানুষ দেখতো। তো ওই জায়গা থেকে না আমার নিজের মধ্যে এরপরে হচ্ছে যে আমি যদিও বেরিয়ে এসছি, আমার মাই ব্রাদার ওয়াজ দেয়ার আর কি। তো ওইখানে ওর আলহামদুলিল্লাহ কীভাবে যেন ওর রেজাল্ট খারাপ হতে হতো, এসএসসিতে গোল্ডেন 5 পেয়ে ফেললো কিছু একটা, দেন ওকে মানুষ খুব সিরিয়াসলি নেওয়া স্টার্ট করলো। তো এরপরে ও পরবর্তীতে এইচএসসি তো ভালো করলো, এরপরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হলো, ও জার্মানিতে এমএসসি করলো, খুব রিসেন্টলি সেপ্টেম্বরে ও
ইউনিভার্সিটি অফ টরন্টোতে পিএইচডি করতে গেছে, বাট এখনও যদি আপনি কখনো ওর সাথে 1-to-1 কথা বলেন, ও বলে যে আপু যত কিছু জীবনে অর্জন করি, ভেতরে যে কেউ একটা বলে ইউ আর নট গুড এনাফ ইজ ভেরি লাউড, এবং তখন হয় কি যে আমরা সাকসেসটাকে সেলিব্রেট করতে পারি না। সো আমার কাছে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যারা আমার সাথে পজিটিভ প্যারেন্টিং হয়েছে, কি আমি যখন র্যান্ডম ভিডিও করি, এটা কিন্তু আপনার এনভায়রনমেন্টে কোনো চেঞ্জ আনে না। সো আই ওয়াজ থিঙ্কিং যে এটাকে কীভাবে একটা কম্পোস্ট জায়গাতে নেওয়া যায়। দেন কিন্তু আমরা লাইফস্প্যান থেকে পজিটিভ প্যারেন্টিং কোর্সটা এনরোল আমরা করি, যেটা 12 ঘন্টার একটা কন্টেন্ট। আপনি একটানা দেখলে কীভাবে আমাদের র্যান্ডম ভিডিওগুলো অনেকেও করছেন যে মোটিভেশনাল। প্যারেন্টিং ইজ নট মোটিভেশন, প্যারেন্টিং ইজ আ ভার্ব। আমি অ্যাকশন হিসেবে বলতে চাই, নাউন হিসেবে না, যে এক্স্যাক্টলি কীভাবে বলবো, কি করব। তো ওই ভিডিওটার একটা জায়গাতে আমি এই কথাটা বলি যে আমার যদি আসলে সামর্থ্য থাকতো যে সারা পৃথিবীর কোথাও একটা দোকানে খুব সুন্দর একটা শৈশব কিনতে পাওয়া যায়, আমি অবশ্যই ওই জায়গাটাতে যে আমার ভাইয়ের জন্য একটা শৈশব কিনতাম, বিকজ ওটা আমি এনশিওর করতে পারি নাই। বাট এখন আমার ওইটুকুন আমার সামর্থ্য আছে, আমি অনেকের জন্য হেলদি শৈশব কিনতে পারি। অসাধারণ। সো আপনার এত সুন্দর করে বলার স্কিলটা কি খুব ন্যাচারাল? একদম, মানে আমার কাছে মনে হয় এটার মনে হয়নি এটার জন্য কোনো প্র্যাকটিস ছিল। কিন্তু আমরা ওই যে বলছিলাম, আমার বাবা তো কি বলবো, আমার মনে হয় বাবার একটা ভূমিকা আছে। ওই যে বলছি যে এটা বলো আমি বলছি এটা। ওকে, আরেকটা বিষয় একটু আসতে চাই, যেটা আমি নিজেও অনেকটা ফেস করেছি, কারণ আমি গ্রামে বড় হয়েছি, এবং আমরা জানি যে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বয়ঃসন্ধিকালে একটা বড় ধরনের পরিবর্তন আসে, এবং এই পরিবর্তনটা ধাম করে আসে। এই সময়টা বাবা মা একেবারেই চিনতে পারেন না অনেক সময় ছেলে মেয়েদেরকে, আর ছেলেমেয়েরাও চিনতে পারে না। এটা একটা খুবই ভয়ঙ্কর পিরিয়ড। এই ভয়ঙ্কর পিরিয়ডটাতে আসলে কিভাবে ডিল করা উচিত বাচ্চাদের বা পরিবারবর্গ সদস্য যারা আছেন তাদের? সত্যি কথা কি, আমরা আসলে কি এখন যদি আমি এটাকে যতই গুছিয়ে অ্যান্সার করতে চাই, এটা আসলে খুব সংক্ষেপে আমার উত্তর দেওয়াটা কঠিন। আসলে পজিটিভ প্যারেন্টিংয়ের ক্ষেত্রে আমরা সবসময় একটা কথা বলি যে কানেক্ট বিফোর ইউ কারেক্ট। যেমন আপনার বাচ্চাকে আপনি পড়তে বসাতে চাচ্ছেন, ও এখন এসে বলছে আমি পড়বো না। সো আমাদের প্যারেন্টাল ইগো কাজ করে যে আমি অ্যাজ আ প্যারেন্ট বলছি পড়ো, তুমি পড়লা না, এটা একটা মিসবিহেভিয়ার বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার বা বেয়াদবি, আপনি যেভাবে এটাকে ট্যাগ করেন, এবং আমরা ওই ইগো থেকে বিহেভ করি। কেন পড়বা না, কি হয়েছে, এটা এখনই পড়তে বসবো, আমি কিন্তু কালকে থেকে এটা করে দিব। দেন আমরা ডিরেক্টলি উই মুভ ইনটু কারেকশন। সো আপনি দেখবেন আমরা যখন বাচ্চাদের সাথে ইন্টারাক্ট করি একদম ডে 1 থেকে, আমাদের মেজর অ্যাপ্রোচ হচ্ছে কারেকশনের অ্যাপ্রোচ। আগে কারেক্ট করব, এটা আগে কারেক্ট করে বসাই দিতে হবে, অ্যান্ড দেন আমি যখন দেখবো অল কারেক্টেড, আমার গুড প্যারেন্ট, মানে আমি কিছু একটা করেছি। বাট এখানে অপোজিটটা ইজ অলওয়েজ হেলদি। সেটা হচ্ছে ইফ ইউ কুড কানেক্ট। এটা বলতে আমরা বুঝাই যেমন ও পড়তে চাচ্ছে না, দেন ক্যান ইউ কানেক্ট উইথ দ্য ইমোশন, যে আমি বুঝতে পারছি তোমার এখন ভালো লাগছে না। এই যে ফার্স্ট লাইনটা, জাস্ট ফার্স্ট লাইনটা, আচ্ছা ঠিক আছে আমরা কি তাহলে 6টায় বসতে পারি, এটা হচ্ছে অফারিং অল্টারনেটিভস। আমি আপনার যত অডিয়েন্স আছে, যে সিঙ্গেল একটা প্যারেন্টিং ট্রিক্স এইটুকুনের মধ্যে দিয়ে বলবো, বাচ্চা এসছে, ইমোশনটা ধরেন, ওটার জন্য এক্সট্রা লাইন মানে একটু স্পেন্ড করেন, অ্যান্ড দেন অল্টারনেটিভ দেন, দেখবেন প্যারেন্টিংয়ের অনেকগুলো প্রবলেম অটোমেটিক্যালি সলভড। এখন এই সেম জিনিসটা আমি এখন রুই মাছ খেতে চাচ্ছি, ভাল লাগছে না, ওকে আমি বুঝতে পারছি তোমার ভালো লাগছে না, বাট সরি আমার কাছে এটা নেই, আমি কি ডিম ভেজে দিতে পারি? সো সুইচ ইনটু অল্টারনেটিভ। তখন হয় কি, আর অল্টারনেটিভ দেওয়াটা বাচ্চাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দুটো কারণ, আপনি যখন অল্টারনেটিভ দেন, আপনার বাচ্চা তখন ওটাতে চুজ অ্যান্ড পিক করতে ব্রেন খাটাতে শুরু করে, ট্যান্ট্রাম থ্রো করার চেতে। তো এটাও কিছুটা টাইম কাটায়, এবং ও ডিসিশন মেকিংটাও অটোমেটিক্যালি তৈরি হয়। যেমন বাথরুমে গোসল করাতে যাচ্ছেন, আপনি তো সাবান দিয়ে ডলেই গোসল করাবেন, স্টিল আক্স আগে মাথায় পানি দিব না গায়ে পানি দেব। সো ইউ আর জাস্ট ক্রিয়েটিং আ চাইল্ড যার নিজের একটা ওপিনিয়ন আছে, ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ, লেটার লাইফে খুব ইম্পর্টেন্ট। রাইট, আপনি খুব চমৎকার একটা কথা বলেছেন আপনার ভাইকে নিয়ে। আপনি যখন বলছিলেন আপনার চোখ ছলছল করছিল, আমরা অনেক জায়গাতে দেখি ভাই বোনদের সম্পর্কগুলো অতটা মধুর হয় না। ভাই বোনের কথা বলে না, বোন ভাইয়ের কথা বলে না, ভাই ভাইয়ের কথা বলে না, একটা বড় ধরনের দূরত্ব। আবার কিছু কিছু পরিবারে দেখা যায় যে ভাই বোনরা অতি ফ্রেন্ডলি, এত ফ্রেন্ডলি যে মনে হয় যে ওখানে গিয়ে বসে কিছুক্ষণ ওদের কথাবার্তা শুনি। আসলে এই বিষয়গুলো, এই ফ্রেন্ডলি করা বা পজিটিভ করার ক্ষেত্রে কি কোনো ধরনের কোনো ভূমিকা আছে বাবা মায়ের বা পরিবারে যারা গার্ডিয়ান আছেন তাদের?
এটা আমার কাছে মনে হয় যে খুব স্পেসিফিক অ্যান্সার আছে কি না আমি মনে হয় না খুব স্পেসিফিক অ্যান্সার আছে, তবে বাবা মার একটা ভূমিকা কিন্তু থাকে। আমাদের বাবা মাদের প্যারেন্টিংয়ে আপনি দেখবেন আমরা এটাকে একটা অপরাধ বলি, সেটাকে আমরা ফেভারিটিজম হিসেবে টার্ম করি। দেখবেন যে বাচ্চাটা একটু লেখাপড়ায় ভালো অথবা ধরেন একটু ম্যানার্স আছে, ওকেই সবকিছু কিভাবে যেন একটা হয় কি যে ওটা আমাদের মানে যে হ্যাঁ না না ঠিক আছে ও হচ্ছে রাজু ও হচ্ছে সাজু, হ্যাঁ হ্যাঁ রাজু বলতে গেলে চোখ এত বড় বড় হবে, সাজু বললে আছে আর কি সাজু। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যে এই জিনিসটা আমাদের, যেমন ধরেন আমার ভাইয়ের কথা যদি বলি, ওর কিন্তু সারা জীবন আমাকে ঘৃণা করার কথা, কারণ আই এম দ্য ফার্স্ট পার্সন যার জন্য ওর কম্প্যারিজনটা স্টার্ট হলো। তো হয় কি এটাকে কতজন আসলে খুব হেলদি ওয়েতে হ্যান্ডেল করতে পারে। তো তবে আমি একটা জিনিস বিশ্বাস করি, ভাই বোনের সম্পর্কটা হচ্ছে এত ঐশ্বরিক একটা সম্পর্ক, তো যাদেরটা সুন্দর তাদের মনে হয় এটা আল্লাহর রহমতের জন্য সুন্দর, আর যাদেরটা সুন্দর না সেটা হয়তো আমাদের ম্যান মেড আরও অনেক কিছু থাকতে পারে। তো এটার কোনো ওয়ে নাই যে আসলে কি করলে এই সম্পর্কটা সুন্দর হয়, কিন্তু বেসিক হচ্ছে অ্যাজ আ প্যারেন্ট আমাদের রোল, আমরা যেন ওদের ভিতরে বিভেদটা তৈরি না করি যে একজন নিজেকে ছোট একজন নিজেকে বড়, এই জায়গাটায় মানে নিজেদেরকে নিয়ে নেয় অ্যাটলিস্ট। চমৎকার। আমরা একটা গুড নিউজ দিতে চাই আমাদের দর্শকদেরকে। লাইভ স্প্রিং যেটা করছে কোন একটা কনফারেন্স বা কনভোকেশন সামিট, আমাদের সামিট, রাইট? আপনি যদি আমাদের একটু বলেন যে আসলে কি হতে যাচ্ছে। ভাই বেসিক্যালি হয়েছে কি, আমরা তো গত 7 বছর ধরে মানে কাজ করছি আমাদের এই জায়গাটা নিয়ে, এবং আপনি যেটা শুরুতে বলছিলেন যে আমরা একটা আপ্রাণ চেষ্টা করছি একটা চেঞ্জ করার। এখন আপনি যদি জাস্ট একটু চোখ বন্ধ করে আশেপাশটা নিয়ে চিন্তা করেন, অন্য দেশের দিকে তাকান, একটা ভয়েস খুব লাউড লাগে না যে আমাদের ফ্যামিলি দরকার নাই? তো এই জিনিসটা কিন্তু খুব খুব একটা পাওয়ারফুল জিনিস। আমি একটা ছোট উদাহরণ দিই যে আমার বাবার কিন্তু সামর্থ্যটা ছিল যে উনি যতটুকু লাইফে ট্রাভেল করেছেন বা ফ্যান্সি জিনিসপত্র কিনেছেন এটার পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারতেন। শুধু যদি আমার মধ্যবিত্ত বাবা আমাকে ডাক্তার বানাতে না চাইতেন, আমার ভাইয়ের ভবিষ্যৎ বা এরকম কিছু না করতেন। তো একটা পরিবারে বাঁধা পড়া মানুষ কখনো আদর্শ কনজিউমার না। ওরা মানে আমি কি বলবো ওটাকে, খরচ করার আগে ওরা 14 বার চিন্তা করে যে না আমার পরিবারের জন্য এটা, না 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 এখনই চাইলে এটা করা যাবে না একটু। তখন হয় কি আপনি আদর্শ না, মানে আপনার কাছ থেকে টাকা নিয়ে এটা কঠিন। আপনি চট করে আজকে আইফোন 14 প্রো ম্যাক্স, কালকে 15 কেনার আগে 3 বার চিন্তা করেন আরেকটা কিছু। তো পরিবারের তাহলে তো আইডিয়াল এনভায়রনমেন্ট কি হবে? আমরা আশেপাশে একটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় আছি। ইটস অল অ্যাবাউট আপনি যত লোন দিয়ে আপনার যখন বন্ধনগুলো আলাদা, তখন আপনার অনেক রিক্রিয়েশন লাগে, তখন আপনার ডিজায়ারকে স্যাটিসফাই করার অনেক উপাদান লাগে আমি কি বলবো, টু সিল দ্য ভয়েড, ওই ভয়েডটাকে আটকানোর জন্য। তো আপনি যত আমি যে শক্তিটার কথা বলছি এটা না দেখা যায় না এটার গন্ধ নেওয়া যায়, কিন্তু আপনি দেখবেন ইটস লাউড, আপনি এটা ফিল করতে পারবেন যে ফ্যামিলি দরকার নাই, এবং আমাদের প্রোক্রিয়েশনের দরকার নাই, বাচ্চা নেওয়ার দরকার নাই, বাচ্চা করার দরকার নাই, কারণ আপনাকে ফ্রি বার্ড করা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট, আমি ওভারঅল বলি। তো আমরা লাইফ স্প্রিং থেকে 7 বছর কি করেছি, আমরা বলেছি পজিটিভ প্যারেন্টিং, বিকজ এটা আমরা প্রায়োরিটাইজ করি। আমরা সেক্সুয়াল হেলথ নিয়ে কথা বলেছি, কোনো কারণ নাই আপনাদের দুটো রিলেশনশিপ যদি ভালো হয় এটাতে আমাদের কতটুকুন ফাইন্যান্সিয়াল বেনিফিট, কিন্তু আমরা এটা নিয়ে কথা বলেছি। আমরা মানুষের প্রিভেনশন নিয়ে বেশি কথা বলেছি। হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে প্রিভেনশনে ইনভেস্টমেন্ট কম, নাই, জিরো, নীল। কিওরে বেশি, কারণ কিওরে টাকাটা আছে। কিন্তু আপনাকে যদি আমি এখন হাঁটাইতে বললে যদি এখন এটা হয়, তখন হাঁটানোর জন্য কোনো কনফারেন্সে আপনি টাকা পাবেন না। তো এক কথা যদি আমরা বলি যে আমরা প্রিভেনশন নিয়ে কথা বলেছি, যাতে আপনার অ্যাংজাইটি কম হয়, আপনার ওসিডি হলে, আপনি জানেন সেলফ হেল্পের টেকনিকগুলো কী কী। লাইফ স্প্রিংয়ের কনসালটেন্ট যারা আছেন, সাইকোলজিস্ট যারা আছেন, তারা কতজনের ঘরে ঘরে গিয়ে হেল্প করতে পারবেন। তারা একটা বেসরকারি প্রতিষ্ঠান যাদের নিজস্ব ফান্ডে চলে, আমরা 1 টাকা কোনো ব্যাংক লোন নিয়ে লাইফ স্প্রিং বানাইনি। তো আমাদের ফাইন্যান্সটা টোটালটাই, সো আমরা অ্যাওয়ারনেসের কাজগুলো করি, কারণ হচ্ছে যে আমরা আপনাদের সবাইকে সার্ভ করতে পারবো না, লাইফ স্প্রিং পারবে না। আমি পার্ট অফ ইট, আমি দেখি ওদের জার্নিটা, যে এখানে যথেষ্ট এফোর্ট দিতে হয় এই জায়গাটাতে। এবং ওই যে বলছি যে শক্তিগুলোর কথা বললাম, ওরাও এত বেশি শক্তিশালী, তার বিরুদ্ধেও কিন্তু আমাদের একটা অদৃশ্য লড়াই থাকে। কজন এটা বাইরে থেকে বুঝতে পারে আমরা ঠিক জানি না, কিন্তু আমরা আসলে ন্যারেটিভটা ক্রিয়েট করতে চাই। যদি সারা পৃথিবীতে এরকম একটা প্যারেড হয় যেটা নিয়ে আপনি প্রাউড ফিল করেন, তাহলে হোয়াই নট দেয়ার ইজ এ সামিট যেটা নিয়ে আপনি ফ্যামিলির জন্য দাঁড়াবেন। 14ই অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন ক্ষেত্রে আমরা লাইফ স্প্রিং এর প্রথম সামিটটা অ্যারেঞ্জ করছি, এবং যেটা টাইটেল হচ্ছে ফ্যামিলি ফার্স্ট।
Wow. এবং আমরা চাই আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা Goosebump already, নিজেদের family first. নিজেদের সময় থেকে জাস্ট 10 মিনিটস বের করে আমাদের সামিটে জয়েন করেন, জাস্ট টু আমি বলবো সলিডারিটিটা দেখানোর জন্য, সবার জন্য ওপেন এটা? সবার জন্য, বাট দেয়ার ইজ আ রেজিস্ট্রেশন ফি ডেফিনেটলি অ্যাজ দ্য ভেন্যু আমাদের আরো সো আমরা লিংকটা এখানে দিয়ে দিব ভিডিওতে। Absolutely. তো আমরা চাই কি আপনারা সলিডারিটিটা দেখান যে ফ্যামিলি ফার্স্ট, কারণ আদারওয়াইজ আপনি ঘরে বসে আপনি এই বাসটা তৈরি করতে পারবেন না ফ্যামিলি আমার জন্য কত ইম্পর্ট্যান্ট, এবং ওই শক্তিটা অনেক জিতে যাবে যদি আমরা অনেক সবাই চুপ করে থাকি। হ্যাঁ, সো সত্যি কথা আমাদের লাইফ স্প্রিং এর সমস্ত কাজগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি একটা মানুষ ভালো থাকুক, পরিবার নিয়ে ভালো থাকুক, মায়ের সাথে ছেলের সম্পর্কের কত দোটানা একটুকে ইমপ্রুভ করা যায় কিনা। আরেকটা জিনিস কিবরিয়া ভাই, আপনি হয়তো আমার সাথে একমত হবেন যে বাবা মার তো একটা ব্যাপার আছে কি, ওরা যেভাবে এত বছর ধরে দেখে এসছে সেভাবেই তারা প্যারেন্টিং করেছে, কিন্তু আমি যখন প্যারেন্টিং এর ভিডিওগুলো করি বা আমার সামনে যখন কারো কথা, আমি একটা কথা বলি, বাবা মার সাথে সেটা যত খারাপ বাবা মা হোক খারাপ ব্যবহার করো না, কারণ এটার যে টোল তুমি এটা নিতে পারবে না লাইফে যত। কিন্তু আমি জানি যারা সত্যি সত্যি খুব অ্যাবিউসিভ টক্সিক প্যারেন্টিংয়ে বড় হয় তাদের জন্য এটা এখন বিশ্বাস করে ফেলাটা কঠিন। কিন্তু আমি একটা কথা বলি কি, যে তুমি নিজেকে বলো যে আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করেছি ফর মাই প্যারেন্টস, যদিও তারা হয়তো এটার মূল্যটা রাখতে পারেনি। কিন্তু আপনি এখন দেখবেন এমন একটা ট্রেন্ড যে একটা 16 বছরের বাচ্চা তার একটা ক্লার্ক বাবার মানে পারলে শার্টের কলার চেপে ধরে যে আমার ওই মোটর সাইকেলটা লাগবে। সো আমরা যদি এত বলতে পারি যে সব বাবা মা খারাপ, তাহলে এই যে তোমাদের জেনারেশনে তোমরা বাবা মাকে পিটাও, সেই বাবা মা আমাদের কাউন্সিলরের কাছে এসে কাঁদে, তোমরা এই অভিশাপের বোঝা নিতে পারবে? অথবা এই দায়িত্বশীলতাটা কবে তৈরি হবে? আমার একটা ফ্যান, তোমার 5টা বন্ধুর আইফোন আছে, তোমার একটা আইফোন লাগে, কিন্তু তোমার যদি দেখার চোখ না থাকে যে আমার বাবার জুতার তলাটা, মানে আমরা এই জেনারেশন চাই না, আমরা একটু, কারণ তোমরাও একদিন বাবা মা হবা, এবং আমি যেটা বললাম যে অভিশাপের বোঝা খুব ভারী, তাই এটা কঠিন একটা জায়গা আসলে। এবং আমি মনে করি যে কাজটি করছে লাইফ স্প্রিং সারা দেশের মানুষের জন্য ইন এ ভেরি মডারেট ওয়ে, সেটার জন্য তো সাধুবাদ পাওয়াই উচিত। ফ্যামিলি ফার্স্ট যে সামিটটা হচ্ছে সেই সামিটে আপনারা রেজিস্ট্রেশন করে জয়েন করতে পারেন। আমি এতটুকু বলতে পারি যে আমার ঘন্টাখানেকের মতো রেকর্ড হয়েছে, আমি প্রেসাইজ করে হয়তো 40-45 মিনিট আপনাদেরকে দেখাতে পারবো। এই 40-45 মিনিট আমি খুব মন্ত্রমুগ্ধের মতো শুনেছি, এবং তিনি খুব সুন্দর করে বলেন তা না, তিনি যথোপযুক্ত যুক্তিযুক্ত কথা বলেন, এবং সেটা আসলে আমার ভিডিওতে এটা না, তার নিজের ভিডিওতে এই প্রমাণগুলো পাওয়া যায়। আমি খুবই গ্রেটফুল যে আপনাকে আমি আমার এই ছোট্ট গরিবিখানায় ছোট্ট একটা স্টুডিও পেয়েছি, এবং আমার মনে হয় যে আপনি আসলেন, এরপর লাইফ স্প্রিং এর অনেকেই আসবে, আমরা জয়েন্টলি কাজ করব, এবং আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। জি দর্শক, এটা একটা অসাধারণ ভিডিও, এবং আশা করছি আপনারা দেখবেন, শুধু দেখবেন না, আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে দেখাবেন, এবং আপনারা মেনে চলার চেষ্টা করবেন ফ্যামিলি ফার্স্ট। আসসালামু আলাইকুম।